আমাদের এই সাবজেক্টটি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে, কোনো বাংলা তুমি ইউজ করতে পারবে না। লিখবে, লেখার সময় আমাদের যে পরীক্ষার খাতায় অবশ্যই আমাদেরকে ইংলিশে লিখতে হবে, থিওরি ইংলিশে লিখতে হবে, ম্যাথ তো আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের ইংলিশে আনসার করতে হয়। তো এখানে আমাদের উপর লেখা আছে ইন ইংলিশ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। সো এখানে বাংলা ইউজ করা যাবে না। অনেকেই যখন আমি করি ক্লাসটা হচ্ছে, দেখা যাচ্ছে যে 5টা 7টা ক্লাস নিয়ে নিই বা আমাদের বছরের মাঝামাঝি যখন চলে আসে, অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার এটা কি ইংলিশে লিখতে হবে? তো সেই প্রশ্নটা যেন না করো, এই জন্য আগেই বলে রাখলাম আমাদের এই সাবজেক্টটি সম্পূর্ণই হচ্ছে ইংরেজিতে পড়তে হবে এবং লিখতে হবে। সুতরাং এখানে বাংলা ইউজ করার কোনো সুযোগ নাই। পরীক্ষার খাতায় তোমরা বাংলা ব্যবহার করতে পারবে না। আমরা হয়তো বোঝানোর জন্য বাংলা ইউজ করব, কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষার খাতায় অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, থিওরি এবং ম্যাথ দুটি। আমি মনে হয় ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কথাটি। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইন্যান্স আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্স কি ফার্স্ট ইয়ারে তোমরা পড়ে এসেছো, ম্যানেজমেন্ট কি সেই ইন্টার থেকে পড়ে আসছো। তারপর আমরা কিছুটা হলে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করব। আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটু দেখব, সিলেবাস সম্পর্কে ধারণা দিব, ডেফিনেশন অফ ফিনান্স, ফিনান্সের ডেফিনেশনটা আমরা জাস্ট, তোমরা সবাই জানো, আমি জানি যে ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো। তো এখানে একটু মেমোরাইজ করব যে ফিনান্সটা কি। ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ডেফিনেশনটা জানবো। তারপর হচ্ছে ফিচার অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা আজকে জানার মোটামুটি চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, চলে যাই আমরা সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিয়ে আসব। আমরা সিলেবাসটা দেখতে পাচ্ছি, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের গোলস অ্যান্ড ফাংশন অফ ফাইন্যান্স, অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স করব আমরা, সে অর্থায়ন করব, সে অর্থায়নের কি উদ্দেশ্য রয়েছে এবং অর্থায়নের যে কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলী, এবং এখানের তোমার হচ্ছে কিভাবে অর্থায়ন করা যাবে, একটি ফার্ম কয় ধরনের হতে পারে, একটি তারপর হচ্ছে এই ফার্মের মূল উদ্দেশ্যগুলো কি হতে পারে। যেমন আমরা নাম শুনেছি, একটি ফার্মের মূল উদ্দেশ্য প্রধানত দুইটি, একটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর একটি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, অর্থাৎ অ্যাসেট ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই বিষয়গুলো আমরা প্রথম অধ্যায়ে জানতে পারবো। আর ওই যে বলেছি ফার্স্ট দেখা তো অনেক কিছুই হয়, এই জন্য এখানে প্রথম অধ্যায়ে আমাদের পুরো এই সাবজেক্ট সম্পর্কে অনেকটাই ক্লিয়ার ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং দেখে একটু মনের ভিতরে আনন্দ লাগতেই পারে তোমাদের, কারণ ক্যাপিটাল বাজেটিং আবার এদিকে রিস্ক কথা রয়েছে, তাই না? তো স্বাভাবিকভাবেই একটু হতেই পারো, আনন্দিত হতেই পারো, কারণ ক্যাপিটাল বাজেটিং তো তোমরা আগেই করে এসেছো, ফার্স্ট ইয়ারে করছো, প্রিন্সিপাল অফ ফাইন্যান্সই করেছো, তাই না? কিন্তু কথা হচ্ছে ওখানে যেগুলো করেছো দুই একটা অঙ্ক এখানে পাবা, বাদবাকি ক্যাপিটাল বাজেটিং নিয়ে আসলে ঝুঁকি বিবেচনা করা হয় ক্যাপিটাল বাজেটিং দিয়ে, কিভাবে এখানে আরো কিছু নতুন তথ্য তোমরা পাবে এবং সেগুলা শিখে তোমাদের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করতে পারবে। তো এখানে ক্যাপিটাল বাজেটিং বলতে শুধু আমরা যে আগে যা শিখে এসেছি আসলে সেটি না, রিস্ক বলতে আমরা যে আগে যে রিস্কগুলো শিখেছি সেটা না, এই দুইটির কম্বিনেশনে আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। অর্থাৎ আমরা ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ককে অ্যানালাইসিস করব, গবেষণা করব, বিশ্লেষণ করব, কারণ ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর ব্যাপারটাই তো গবেষণা করা, সেই গবেষণা লব্ধ ফল থেকেই কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন বিজনেস করতে পারি, বিভিন্ন ফল রেজাল্টে আসতে পারি। কারণ আমরা একটা কথা জানি, ফিনান্স আর অ্যাকাউন্টিং হচ্ছে আর্টস অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, মানে আর্টসও আমরা, সায়েন্সও আমরা, আমরা কত ভালো দেখেছো। তারপরে আসি 3 নম্বরে, আমাদের চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এটি সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো এর আগে। তো ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন গঠন, একটি ফার্ম কিভাবে মূলধন গঠন করতে পারে, তাদের মূলধনের উৎসগুলা কি, যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত মুনাফা,
তারপর হচ্ছে ঋণকৃত মূলধন, এগুলা নাম শুনেছো। তো এখানে ছোট্ট একটি কথা বলে যাব আমি, সেটা হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে ক্যাপিটাল স্ট্রাকচার বা একটি ফার্মের বা একটি প্রতিষ্ঠানের মূলধন গঠন হয় প্রধানত দুইটি উপাদান নিয়ে। আমাদের যদিও চারটি উপাদানের কথা আমরা জানি, বাট মূলত তোমাকে বলতে হবে যে প্রধানত দুইটি উপাদান নিয়ে ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয়। একটা হচ্ছে সাধারণ শেয়ার এবং আরেকটা হচ্ছে ঋণকৃত মূলধন। তোমাকে যদি কোথাও ভাইভাতে ফেস করতে হয়, তো তোমাকে অনেক সময় বলতে হতে পারে, প্রশ্ন হতে পারে যে ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয় কয়টি উপাদান নিয়ে এবং কি কি। তখন কিন্তু তুমি চারটি উপাদান বললে হবে না, তোমাকে বলতে হবে ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয় প্রধানত দুইটি উপাদান নিয়ে। একটি হচ্ছে আহ, সাধারণ শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল, আর একটি হচ্ছে ডেব্ট ক্যাপিটাল বা ডিবেঞ্চার বা বন্ড। এইগুলা এ নিয়ে আমাদের, তারপরে আদার্স যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা বলছি না যে সেগুলো আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের অংশ নয়, সেটাও ক্যাপিটাল স্ট্রাকচারের একটি অংশ, বাট আমাদের প্রধানত দুইটি। ওকে, এই যে এই সম্পর্কিত আলোচনা এবং ম্যাথ আমরা 3 নাম্বার অধ্যায়ে পাবো। 4 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড পলিসি, মানে লভ্যাংশ নীতি। আমরা শুধু বিজনেস করব, কেন বিজনেস করব? লাভ না থাকলে, ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তোমাদেরকে প্রতিটা সেকেন্ডে চিন্তা করতে হবে আমার কোথায় লাভ আছে। বাদাম খাইতে যাব কোনো জায়গায়, সেখানেও কিন্তু বুঝতে হবে আসলে বাদামের ভিতরে আমার লাভ আছে না লস আছে। তো সেই রকম চিন্তা ভাবনা করে কিন্তু তোমাদেরকে প্রতিটা স্টেপ ফেলতে হবে, প্রতি সেকেন্ড ব্যয় করতে হবে। লাভ না থাকলে সেখানে কিন্তু যাওয়া যাবে না। আমাদের ফিনান্সে একটি টার্ম আছে পিওর রিস্ক, পিওর রিস্ক থাকলে সেখানে যাওয়া যাবে না। যখন ক্লাসে ডিভিডেন্ড পলিসির কথায় যদি এখানে আসি, আমরা যখন কোনো সাধারণ শেয়ার ক্রয় করব বা আমরা কোনো বিজনেস করব, তখন আমাদের সেখানে কেন করব? আমাদের ডিভিডেন্টের আশায় আমরা কোনো শেয়ারে ইনভেস্ট করব। তো একটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড লভ্যাংশ নীতিটা কেমন হবে, তারা শেয়ার যারা মালিক থাকবে তাদেরকে কতটুকু লভ্যাংশ দিবে, আবার প্রতিষ্ঠানে কতটুকু রেখে দিবে লাভের একটা অংশ। তো সেই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো, ডিভিডেন্ড পলিসি থেকে। তার এরপরে ডিভিডেন্ড প্রদান করলে একটি প্রতিষ্ঠানের সাধারণ শেয়ারের যে দাম, প্রাইস বা ভ্যালু, সেটার কি হয়, কমে না বাড়ে? ডিভিডেন্ড না দিলে কি হয়? এগুলা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তারপর হচ্ছে আমাদের রয়েছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বলতে বোঝাচ্ছে যে একটি দেশের কিন্তু মূলধনের বা অর্থনীতির মূল মেরুদণ্ড কিন্তু ক্যাপিটাল মার্কেট। এই ক্যাপিটাল মার্কেট থেকেই কি মানে হচ্ছে একটি দেশের অর্থ অর্থ কিন্তু অনেক দিক থেকে ইনকাম হতে পারে। বাইরের কান্ট্রি থেকে আমরা পেতে পারি, অনুদান পেতে পারি, বিজনেস করছে বিজনেসম্যানরা, চাকরি করছে যারা, তারাও ইনকাম করছে। সবকিছুই কিন্তু আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছে। তো এগুলাও আমাদের ইনকামের পাশাপাশি ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটু প্রধান, কারণ এই ক্যাপিটাল মার্কেট দিয়েই বাংলাদেশের অর্থনীতি বেশি মূলত সচ্ছল হয়ে থাকে। তো এই ক্যাপিটাল মার্কেটে সাধারণত শেয়ার ক্রয় বিক্রয় হয়। তো কিভাবে একটি নতুন কোম্পানি যখন তাদের অর্থের প্রয়োজন হয়, নিজেদের অর্থ নিয়ে কিন্তু আসলে বিজনেস করে ভালো গেইনার হওয়া যায় না। আমরা হচ্ছে বিজনেসের স্টুডেন্ট, আমাদের মাথায় তোমরা অলরেডি জানো আশা করি, বা না জানলে আজকে জেনে যাও। তুমি যদি শুধুমাত্র নিজের অর্থ দিয়ে ব্যবসা করো তাহলে তুমি ভালো বিজনেসম্যান হতে পারবে না। পরের অর্থ নিয়ে তোমাকে বিজনেস করতে হবে। পরের পকেটের অর্থ নিয়ে তুমি যখন বিজনেস করতে পারবা, সক্ষম হবা, তখনই কিন্তু তুমি তোমার বিজনেসে সাকসেস হতে পারবা, এবং সেটা ভালোভাবে যদি কাজে লাগাতে পারো। অন্যের পকেট কেটে টাকা নেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো সেই অসাধ্যটা সাধন করা আমাদের অ্যাকাউন্টিং ফিনান্সের কাজ। তো আমরা কিন্তু ওইভাবেই অন্যের ঢপ মেরে অন্যের পকেট থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটি কৌশল কিন্তু আমাদের জানা উচিত। তো অন্যের পকেট থেকে টাকা কিভাবে নিতে হয়, শেয়ার ইস্যু করে আমরা অন্যের পকেট থেকে সহজেই টাকা নিয়ে আসতে পারি।
এই শেয়ার ইস্যু করা হয় কিসের মাধ্যমে? ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে শেয়ার ইস্যু করে সাধারণ পাবলিকের কাছ থেকে অর্থ নিয়ে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকে। তো সেখানে কিভাবে শেয়ার ইস্যু করা হবে, তাদের যারা যারা আমাদেরকে টাকা দিবে তাদেরকে আমরা কি দিব, তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যাবে, সব কিছু বিষয় নিয়ে আমরা ক্যাপিটাল মার্কেটে আলোচনা করব। নেক্সট চলে যাব আমরা 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা যে দেখি লিজ ফাইন্যান্স হচ্ছে অর্থায়নের একটি দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের একটি অন্যতম মাধ্যম। অর্থাৎ কিছু বর্তমানে অনেক বিজনেসম্যান রয়েছে, অনেক সময় দেখা যায় একটি প্রতিষ্ঠানের তোমার যে প্রতিষ্ঠান চলছে হঠাৎ করে বড় কোনো মেশিনের প্রয়োজন, যার দাম এখন 50 লক্ষ টাকা। হঠাৎ করে এত টাকা একটি কোম্পানি কোথায় পাবে? অথবা ফার্নিচার দরকার, তোমার মনে করো যে হঠাৎ করেই আমাদের মধ্যে কারোর একজনের ওই মানে কেউ কোনো বর পক্ষ দেখতে আসছে বা ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখতে আসবে। তো এমন হতে পারে আমরা ঢাকায় আছি, গ্রামে বা অন্য কোথাও আমাদের অনেক প্রপার্টি রয়েছে, বাট ঢাকায় হঠাৎ করে দেখতে আসবে একটি বাসায়। তো সেখানে আমাদের কোনো ফার্নিচার নাই। এখন একদিনের জন্য কি ফার্নিচার আমরা তৈরি করব? অবশ্যই না। এই জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বড় বড় ফার্নিচার একটি মানে রুম সাজানোর জন্য বলো বা কলকারখানার উৎপাদন করার জন্য যে মেশিন দরকার, সেগুলা তোমার অনেক কোম্পানি নিয়ে বসে আছে যে ভাই আপনারা আসেন আমাদের এখান থেকে এইগুলা নিয়ে যান আর ভাড়া দিবেন। তো একদিনের জন্য আমরা ধরো পুরো ফার্নিচার ভাড়া করে নিয়ে আসছি। এই যে ভাড়ার মাধ্যমে যখন আমরা কোনো অ্যাসেট সংগ্রহ করব তখন সেটাকে বলা হচ্ছে লিজ ফাইন্যান্সিং। তাহলে এখানে আমরা কিভাবে ভাড়া নিয়ে আসব, নাকি দুইটা ডিসিশন থাকে, আমরা কি কিনে নিব নাকি ভাড়া নিয়ে আসব, রেন্টের মাধ্যমে নিয়ে আসব নাকি আমরা পারচেজ করব। তো এই দুইটা অপশন থাকে, সেখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেশন করে ডিসিশন আসতে হয় যে আমি কি লিজ নিব নাকি, লিজ মানে হচ্ছে ভাড়া, ঠিক আছে, লিজ নিব নাকি আমি হচ্ছে নিয়ে আসবো, পারচেজ করব। এখানেই আমরা এগুলা জানতে পারবো। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে এবং লাস্ট ফাইনাল চ্যাপ্টার হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বোঝায় আসলে কার্যকরী মূলধন, বা এর অন্য একটি নাম হচ্ছে কারেন্ট অ্যাসেট বা চলতি মূলধন। চলতি মূলধন বলতে বোঝায় যে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের যে অ্যাসেটের দরকার হয়, সেই অ্যাসেটগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, দুই ভাগে ভাগ করতে পারি। তো ফিক্সড অ্যাসেটও যেমন দরকার হয়, কারেন্ট অ্যাসেটও তেমন দরকার হয়। কারণ আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে শ্রমিকের বেতন দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, অনেকে আসে, প্রতিষ্ঠান আপ্যায়ন খরচ হয়। এই সব খরচগুলো মেটানোর জন্য আমাদের কার্যকরী বা ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধনের প্রয়োজন হয়। তো কিভাবে আমরা এই চলতি মূলধন সংগ্রহ করব এবং কিভাবে আমাদের কাঁচামাল থাকবে সেই কাঁচামালগুলোর হিসাব করব, সবকিছু আমাদের এখানে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, পুরা সাবজেক্টই কিন্তু আজকে শেষ হয়ে গেল। তার মানে তোমাদের সিলেবাস শেষ, এই সাবজেক্টও কিন্তু শেষ, পড়া একদম শেষ হয়ে গেল। এই সাবজেক্টে আর পড়া লাগবে না, তাই না? অ্যাকচুয়ালি না, আমরা কিছুই শিখি নাই, জাস্ট শুধুমাত্র একটি ওভারভিউ, পুরাধুরা একটা ধারণা নিয়ে গেলাম পুরো সাবজেক্ট সম্পর্কে। আমরা তাহলে একটি সিলেবাস সম্পর্কে ধারণা নিলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা ফার্স্ট চ্যাপ্টারের দুই একটা প্রশ্ন আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করে দিব। চ্যাপ্টার 1-এ আমাদের প্রথমেই বলা হচ্ছে ফাইন্যান্স কি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গোলস অ্যান্ড ফাংশন অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নের উদ্দেশ্য এবং কার্যাবলী কি কি। তাহলে অর্থায়নটা আমরা আগে জানবো। অর্থায়নটা কি? ফিনান্স শব্দটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে আনায়ন বা আয়ন, তার মানে অর্থায়ন। তো ফিনান্স অর্থ কি? অর্থ হচ্ছে সর্বজন গ্রাহ্য একটি মুদ্রা বা সর্বজন গ্রাহ্য এমন একটি মাধ্যম যা দায় পরিশোধ করার ক্ষমতা রাখে। তার মানে অর্থ দায় পরিশোধ করতে পারে এবং এটা সকলেই গ্রহণ করতে পারে। এটা আমরা আমাদের একদম সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ
আসনে যারা রয়েছে সকলেই যেন এটা গ্রহণ করতে পারে, এরকম একটি তোমার হচ্ছে বিহিত, এবং অবশ্যই এটা বৈধ হতে হবে। তো বিহিত মুদ্রাকেই বলা হচ্ছে অর্থ। আর আয়ন অর্থ হচ্ছে আনায়ন করা, বা আনায়ন শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা, অর্থাৎ অর্থ সংগ্রহ করাকেই বলা হচ্ছে ফাইন্যান্স বা অর্থ। ফাইন্যান্সের বাংলা অর্থ হচ্ছে কি অর্থ সংস্থান। তো ফাইন্যান্স ইজ দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস লাইক raising of fund, investment of fund, management of fund to accomplish the object of an individual or of a firm। মানে আমরা বলেছি ফাইন্যান্স, এটা দুইটি ভাবে আমরা বলতে পারি, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে যদি আমরা বলি, মানে ছোট অর্থে যদি বলি, তাহলে বলি অর্থ সংগ্রহ করাকেই অর্থায়ন বা ফিনান্স বলে। ফাইন্যান্স ইজ টু কালেক্ট মানি, এতটুকু আমরা বলতে পারি। কিন্তু ব্যাপক অর্থে হচ্ছে আমাদের ফাইন্যান্স ইজ দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কার্যাবলীর সমন্বয় হচ্ছে অর্থায়ন। যেমন কি কি কাজ হতে পারে, আমার প্রথমে ফান্ড রেইজ করতে হবে, মানে বা কালেক্ট করতে হবে, তারপরে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট অফ ফান্ড, এই যে অর্থ আমরা সংগ্রহ করব সেই অর্থটাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করার পরে সেটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজের ভিতরে আবার অনেকগুলা পার্ট রয়েছে, যেমন প্ল্যানিং করা, তারপরে হচ্ছে ইনভেস্ট করে অর্থ ভালোভাবে সংরক্ষণ করা, সংরক্ষণের পরে তোমার হচ্ছে বিজনেসটা পরিচালনা করা অর্থ খাটিয়ে, এবং ফাইনালি সেটাকে কন্ট্রোল করা। এই সব কিছু নিয়েই হচ্ছে ম্যানেজমেন্ট। তো ফান্ডস অফ অ্যাকমপ্লিশ টু অবজেক্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর অফ এ ফার্ম। এল জে গিটম্যান বলেছেন, ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। ফাইন্যান্স হচ্ছে আর্ট এবং সায়েন্স। আর্টস কেন বলছে? আর্ট হচ্ছে কলা কৌশল, অর্থাৎ তুমি যে অর্থ সংগ্রহ করবে, কি কৌশলের মধ্য দিয়ে সেগুলো তোমার সংরক্ষণ করবে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আবার প্রফিট অর্জন করবে, সেটা একটা আর্ট কৌশল। আর সায়েন্স হচ্ছে কি বিজ্ঞান। সায়েন্স মানে হচ্ছে আমাদের যে যখন আমরা কোনো ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে আসবো, সেটাই হচ্ছে সায়েন্সের কাজ। তো আমরা দেখবা যে আমাদের ফিনান্সে প্রচুর পরিমাণে তোমার যে সূত্র রয়েছে, সূত্রগুলা দিয়ে অঙ্ক সলভ করি, আমরা অঙ্ক সলভ করব, তারপরে হচ্ছে অঙ্ক সলভ করে সেগুলাকে অ্যানালাইসিস করব যে আমার এখন কি বিজনেসের কি অবস্থা, প্রফিট হলো না লস হলো, প্রফিট হলে কত প্রফিট হলো, কম হলো কেন, লস হলে কেন লস হলো, এসব কিছু অ্যানালাইসিস করা। তাহলে আমরা কিন্তু ফাইন্যান্সটাকে আর্টস এবং সায়েন্সও বলতে পারি। সেজন্য উনি বলেছেন ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তিনি আরো বলেছেন, ইট কনসার্নড উইথ দ্য প্রসেস, ইনস্টিটিউশন, মার্কেট অ্যান্ড instrument involved in the transfer of money among individual, business and governments। তার মানে এখানে আমাদের ফিনান্সটাকে বলা হচ্ছে একটি প্রসেস, একটি প্রক্রিয়া, যেটা কোনো প্রতিষ্ঠান, বাজার বা এর সাথে জড়িত বিভিন্ন উপাদানগুলোর, যেমন মানি, বিভিন্ন ব্যক্তি, ব্যবসা এবং সরকারের মধ্যে যেগুলো ট্রান্সফার হতে পারে, সেটাই হচ্ছে ফাইন্যান্স। তো এই ফাইন্যান্স শব্দটি এসেছে ল্যাটিন ফিনিশ শব্দ থেকে, FINIS, ফিনিশ। এই ল্যাটিন ফিনিশ শব্দের অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থ সংগ্রহ করা। তো শিক্ষার্থীরা এটি সম্পর্কে আরো ভালো জেনেছো, আরো অনেক কথা বলা যায়। তো যেহেতু তোমাদের এটা পরিচিত, এই জন্য আর বলছি না, আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। এবার আসি আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আমাদের সাবজেক্টটা যেটা, সেটা আমরা হচ্ছে একটু জানবো। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অর্থ কি? ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের কোনো কিছুকে ম্যানেজ করা, কিভাবে আমরা গুছিয়ে বা মানে সুশৃঙ্খলার সাথে বিজনেস করতে পারি, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আর ম্যানেজমেন্টের কাজটা কে করে থাকে? ম্যানেজমেন্টের কাজ সাধারণত করে থাকে একজন ম্যানেজার। কোন ম্যানেজার? ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তো দ্য টাস্ক অফ ম্যানেজিং দ্য ফাংশন অফ ফাইন্যান্স can be termed as financial management। কি বলেছি? The task of managing the functions of finance can be termed as financial management। তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের যে কাজ, সেই কাজগুলোকেই কিন্তু বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট is concerned with the acquisition, financing and management of asset with some overall goal in mind। তার মানে
ফাইন্যান্সিয়াল ম্যানেজের কাজ কিন্তু এখানে তিনটা কাজের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকুইজিশন, একটা হচ্ছে ফাইন্যান্সিং, আর একটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। কিসের? অ্যাসেটের। তার মানে অ্যাকুইজিশন অফ অ্যাসেট, অ্যাসেট সংগ্রহ করা, তারপরে হচ্ছে তোমার ফাইন্যান্সিং করা, অ্যাসেটের জন্য অর্থায়ন করা, এবং এই অ্যাসেট গুলাকে আবার ম্যানেজ করা, সেটাই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানে বলতে হবে যে অ্যাকুইজিশন অফ অ্যাসেট, অ্যাসেট অ্যাকুইজিশন বলতে তোমার অ্যাসেটটা দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তো এই ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট তুমি যদি অর্জন করতে চাও তাহলে স্বাভাবিকভাবে তোমার কি লাগবে? অর্থ লাগবে, স্বাভাবিকভাবে অর্থ লাগবে। সেটাই হচ্ছে ফাইন্যান্সিং। এখন তোমার এই অর্থ দুই ধরনের হতে পারে, দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং স্বল্পমেয়াদী, লং টার্ম ফাইন্যান্সিং এবং শর্ট টার্ম ফাইন্যান্সিং করতে হবে। তারপরে এসে আমাদের হচ্ছে এগুলাকে ভালোভাবে তোমার কাজে লাগাতে হবে, সেই কাজে লাগানোটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই সব কিছু কাজের সমষ্টিকেই বলা হচ্ছে কি আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখন আমাদের একটি বিখ্যাত লেখকের উদ্ধৃতি যদি দিই আমরা, অ্যাকর্ডিং টু প্রফেসর প্রসন্ন চন্দ্র, প্রসন্ন চন্দ্র বলেছেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অলসো রেফার্ড to as corporate finance or managerial finance is broadly concerned with the acquisition and use of funds by business firm. ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে তিনি কর্পোরেট ফিনান্সের সাথে অথবা ম্যানেজেরিয়াল ফিনান্সের সাথে উল্লেখ, ফিনান্স হিসাবে উল্লেখ করেছেন। কর্পোরেট ফিনান্স বলতে বোঝাচ্ছি আমরা কোম্পানি, একটি প্রতিষ্ঠান বা সরকার, কোন কোম্পানি বা সরকারের জন্য যে অর্থায়ন সেটাকে বলা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স। তাহলে কোন সরকার বা কোন কোম্পানির জন্য যে অর্থায়ন করা হবে সেটাকে বলা হচ্ছে কর্পোরেট ফিন্যান্স অর ম্যানেজারিয়াল ফিন্যান্স। সরি। শিক্ষার্থীরা, তোমাদের সময় মনে হয় অনেক নষ্ট হচ্ছে, আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে পড়াবো, তারপরে ক্লাসটি শেষ করে দিব। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের তোমার মূলত তিনটি কাজ, অ্যাসেট অ্যাকুইজিশন করা, সেই অ্যাসেটের জন্য আমাদের ফাইন্যান্সিং করা, আর একটা হচ্ছে সেই অ্যাসেট এর জন্য যে অ্যাসেট অর্জন করা এবং সে যে অর্থ সংগ্রহ করবো সেগুলোকে ভালোভাবে, সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে বিনিয়োগ কাজে লাগানো এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর প্রসন্ন চন্দ্র বলেছেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে কর্পোরেট ফিনান্স। কর্পোরেট ফিনান্স বলতে আমরা বোঝাচ্ছি বা ম্যানেজারিয়াল ফিনান্স বলতে আমরা বোঝাচ্ছি যে সরকার বা কোনো কোম্পানির অর্থায়ন সংক্রান্ত যে বিষয় সেটাই হচ্ছে আমাদের কর্পোরেট ফিনান্স। তাহলে আমরা দেখতে পেলাম যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি সেটি আমরা কিছুটা হলে বুঝতে পেরেছি। এবার আমরা একটু দ্রুত দেখব যে ফিচার অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো আমরা একটু দেখব, ফিচার গুলা। একটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তো one of the primary tasks of financial management is preparation of financial plans, অর্থাৎ তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বা কাজ হচ্ছে কি, প্রাথমিকভাবে ফাইন্যান্স সম্পর্কে তোমার পরিকল্পনা করা, কোথা থেকে অর্থ আসবে, কিভাবে অর্থ আসবে, এই সব কিছু তোমাকে আগে প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া কিন্তু কিছু করতে পারবে না। তোমার জীবনে তুমি আগাতে হলে, এখন যেহেতু থার্ড ইয়ারে পড়ো, সো তোমাকেও কিন্তু এখন প্ল্যান করতে হবে। এরপর আমাদের হচ্ছে কি ফরকাস্ট ফলো অফ ফান্ড, অর্থাৎ ফান্ড যে আমাদের আসবে, ফান্ডের ফ্লো কিন্তু দুই ধরনের ফান্ড ফ্লো, একটা হচ্ছে আউটফ্লো আর একটা হচ্ছে ইনফ্লো। তো এই যে আমাদের আউটফ্লো কত হবে, তারপর আমার ইনফ্লো কত হবে, সেটাও কিন্তু পূর্বাভাস দিতে হবে। দেওয়ার কাজ হচ্ছে কি বা বৈশিষ্ট্য হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ। আর এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ কে করবে? ফাইন্যান্সিয়াল ম্যানেজার করবে, কিন্তু বারবার বলছি। তারপর হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন, আমরা কোথায় বিনিয়োগ করব, কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি কম, প্রফিট বেশি হবে, এই সব কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের কার কাজ? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ বা বৈশিষ্ট্য। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ বেসিক্যালি কনসার্নড উইথ অ্যান ইভালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ডিসিশন। তারপর আমাদের বলছে আইডেন্টিফিকেশন অফ সোর্স অফ ফান্ড, আমরা কোথা থেকে অর্থ সংগ্রহ করতে পারবো,
কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে আমার ব্যয় কম হবে, সেই উৎসগুলো ফাইন্ড আউট করাও কিন্তু একটি বৈশিষ্ট্য। বলছে টু ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যাডিকুয়েট ফান্ড ইজ এসেনশিয়াল। Thus, identification of probable source of fund is another key aspect of financial management. তারপর হচ্ছে ফান্ড রাইজিং, যদিও আমাদের এখানে লেখা নাই ফান্ড রাইজিং। ফান্ড রাইজিং একটি অন্যতম বৈশিষ্ট্য, রুটিন ফিচার অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ রাইজিং অফ ফান্ড। অর্থাৎ মানে তোমার হচ্ছে নিয়মিত কাজের একটি অংশ হচ্ছে আমাদের তোমার ফান্ড রাইজিং করা, মূলধন বৃদ্ধি করা। নেক্সট হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। আমরা যে অর্থ সংগ্রহ করব সে অর্থগুলো আমাদেরকে বিনিয়োগ করতে হবে বিভিন্ন জায়গায়। কোথায় বিনিয়োগ করলে আমাদের সরি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে, যেখানে বিনিয়োগ করলে আমাদের সম্পদ সর্বাধিকরণ হবে, সেখানে আমরা বিনিয়োগ করব। অনলি proper investment can help to maximize the wealth of firm. Financial management gives top priority to ensure proper investment. মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সবথেকে ভালো জায়গায় বিনিয়োগ করার জন্য আমাদেরকে নির্দেশ করে থাকে। ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিস। ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিস, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিস করবে, করে তারপরে বিভিন্ন সিদ্ধান্তে আসবে। তারপর হচ্ছে রিস্ক রিটার্ন ট্রেড অফ। এখানে আমাদের অনেক কথা ছিল যে রিস্ক বেশি নিলে আমরা জানি যে হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন, কিন্তু এমন ঝুঁকি নেওয়া যাবে না যেটা আমরা নিতে পারবো না। 10 তলা থেকে লাভ দিলে 10 লক্ষ টাকা দিব, কোনোভাবেই পসিবল না আমার পক্ষে। একতলা থেকে লাভ দিলে 1 লক্ষ টাকা দিবে, নিতে পারি এইটা, কারণ 1 লক্ষ টাকা আয় করতে পারবো। একতলা থেকে লাভ দিলে হয়তো আমি মারা যাব না, হয়তো কিছু ব্যথা পাবো, ওষুধ খেলে সেরে যাবে, বাট 10 তলা থেকে লাভ দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। যার কারণেই ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় করে কি করতে হবে, আমাদেরকে বিনিয়োগ করতে হবে, এটাই বলছে এখানে। নেক্সট হচ্ছে কি রিটেনশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। প্রফিট যে অর্জন করা হবে সেটা আমরা কতটুকু আমরা প্রতিষ্ঠানে রেখে দিব এবং কতটুকু ডিস্ট্রিবিউশন, যারা শেয়ার মালিক থাকবে তাদেরকে পরিশোধ করব, এই সব কিছুই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ অথবা ফিচার অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক সময় নিয়ে আমরা আজকে ক্লাসটি করেছি। আশা করি ক্লাসটি তোমাদের মনোপুত হয়েছে, তোমরা বুঝতে পেরেছো, এই সাবজেক্টটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা নিয়ে আজকে বা ঘুমোতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিন্তু তাহলে সিলেবাস সম্পর্কে জানলাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম, ফিনান্স কি সেটি শিখেছি, তারপর হচ্ছে ফিনান্সের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে অবশ্যই জয়েন করবে এই আশা রেখে আমি আমার ক্লাসটি এখন শেষ করছি। তার আগে আমার অ্যাজ ইউজুয়াল কথা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, লেখাপড়ার মধ্যে থাকো এবং হাসি আনন্দের মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।